আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে, আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনও আশা ছাড়ি নাই, আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনো অপেক্ষা করি। অন্যের ক্ষতি করলে যে নিজের ক্ষতি হয় সেটা বোধহয় ভুলে গেছিল বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তারা একটা ছোট ইস্যুকে বড় করে দেখাতে চাইলো আইসিসির কাছে। কথায় আছে না, তিলকে তাল করা, সে তিলকে তাল করতে গিয়ে নিজেরাই সে গর্তে পড়েছে। এমন অবস্থা হয়েছে যে জিনিসটা নিয়ে অন্তত বিশ্বমঞ্চে নিজেরা কিছু রিপ্রেজেন্ট করতো সেটাও বন্ধ হতে বসেছে। বাংলাদেশ ক্রিকেটের কথা বলছি। মাসখানেক আগে যখন আইপিএলের মিনি অকশন চলছিল, সেই সময় কলকাতা নাইট রাইডার্স প্রায় 9,20,00,000 টাকার বিনিময়ে বাংলাদেশের লেফট হ্যান্ড ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কিনেছিল 2026-এর আইপিএলের সিজনের জন্য। সেই সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা শুরু হয় এবং নবীন দাস নামক একজনকে জীবিত অবস্থায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল একটা মন্দিরের সামনে। তারপর হইচই পড়েছিল চারদিকে যে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি করছে, এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন এতবার দাঙ্গা লাগছে, সংখ্যালঘু হিন্দুদের ওপর এইভাবে নির্মম অত্যাচার করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, প্রচুর হইচই হলো। সেই সময় পশ্চিমবঙ্গ তথা কলকাতার বহু ক্রিকেট প্রেমী বলতে শুরু করলো যে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কোন যুক্তিতে একজন বাংলাদেশি বোলারকে দলে রাখলো। আর কি কোনো বোলার ছিল না, আর কি কোনো প্লেয়ার ছিল না বিশ্বের মধ্যে যে ফরেন ক্রিকেটার হিসেবে বাংলাদেশ থেকে এই মুস্তাফিজুর রহমানকে রাখতে হলো। সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং ট্রোলিং শুরু হয়েছিল। গোটা দেশ জুড়ে একটা হইচই পড়েছিল। সবাই বলছিল যে শাহরুখ খান ভারত বিরোধী, তারা বাংলাদেশকে সাপোর্ট করে, তা সে একজন মুসলিম হয়ে ইচ্ছে করে একজন কলকাতার ক্রিকেট প্রেমী বা ক্রিকেটের দলের মালিক হয়ে সে একজন মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশি মুসলমানকে রেখেছে। এই ব্যাপারটা বিসিসিআই পর্যন্ত জল করায়। তখন বিসিসিআই একটা স্টে অর্ডার দেয় এবং কলকাতা নাইট রাইডার্সের অথরিটিকে জানায়, ম্যানেজমেন্টকে, যে আপনারা বাংলাদেশের এই অবস্থার জন্য এই মুহূর্তে বাংলাদেশের কোনো প্লেয়ারকে আইপিএলের দলে রাখা যাবে না, ইমিডিয়েট তাকে রিলিজ করে দিতে হবে এবং তার পরিবর্তে অন্য প্লেয়ারকে রাখতে হবে। সেটা বলেও দেয় কাকে রাখতে হবে, তার জন্য একটা লিস্টও পাঠিয়ে দিয়েছিল যে এই প্লেয়ারকেই রাখতে হবে। এরপর বাংলাদেশের ক্রিকেটার, একমাত্র ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যে বছর ক্রিকেটে চান্স পেয়েছিল আইপিএল খেলার জন্য, সে তো দল থেকে বেরিয়ে যায় এবং মুস্তাফিজুরও সে সময় একটা টেলিভিশনে তার ইউটিউবে একটা প্রতিবেদন দিয়েছিল যে তার দরকার নেই আইপিএল খেলার, সে দেশের হয়ে খেলছে, বাইরে খেলতে যাচ্ছে, বিগ ব্যাশ খেলছে, এগুলো বলেছিল। এই ব্যাপারটাকে সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব একটা ভালো চোখে দেখেনি যে একমাত্র প্লেয়ার সে কলকাতার হয়ে চান্স পেয়েছিল তাকেও সরিয়ে দেওয়া হলো এবং বললো যে সে দেশে খেলতে গেলে তাদের একটা সিকিউরিটি ল্যাপসের চান্সেস আছে। পর বাংলাদেশের এবছর আইপিএল তো খেলা হলোই না এবং 2026-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে, তার মধ্যে ম্যাক্সিমাম লিগ স্টেজের খেলাগুলো ইডেনে পড়েছে, অর্থাৎ কলকাতাতেই পড়েছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলল যে আমরা যে খেলতে যাব সে ব্যাপারে আমাদের অন্তর্বর্তী সরকার যদি অনুমতি না দেয় তাহলে আমরা যাবো কী করে। অন্তর্বর্তী সরকার ফট করে বলল যে বাংলাদেশের ক্রিকেটাররা যদি ভারতে খেলতে চায় তাহলে তাদের সিকিউরিটি রিজন আছে, তো তারা খেলাগুলো শিফট করে শ্রীলঙ্কায় নিয়ে যাক। যেরকমটা পাকিস্তান বলেছে ভারতে খেলতে যাবে না, ইউজুয়ালি যেটা হয়ে থাকছে, এবং তাদের খেলাগুলো ম্যাক্সিমাম টাইম দেখা যায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড কাপের টাইমে সবসময় দুবাইতে ফেলা হচ্ছে। তো তখন সেরকম দেখেই তারা বললো যে বাংলাদেশেও তাদেরও সিকিউরিটি রিজন রয়েছে এবং তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় শিফট করা হোক। এই ব্যাপারটা আইসিসি পর্যন্ত মানে বেশ জলটা গড়ালো এবং আইসিসি বললো ভোটাভুটি হোক। তাতে একমাত্র বাংলাদেশকে সাপোর্ট করলো অ্যাজ ইউজুয়াল পাকিস্তান। আর কোনো দল বা কোনো দেশ সাপোর্ট করেনি যে বাংলাদেশের খেলাগুলো বাইরে, ইন্ডিয়ার বাইরে শ্রীলঙ্কাতে হোক। তো ন্যাচারালি বাংলাদেশকে বাধ্য খেলতেই হবে ভারতে। 15 দিনের হাতে টাইম নেই। এমত অবস্থায় 21শে জানুয়ারি ভোটাভুটি হলো এবং 22শে জানুয়ারি আইসিসি বলল যে আপনাকে, বাংলাদেশকে বলেই দিল যে আপনাদেরকে ইন্ডিয়াতেই খেলতে হবে। তখন অন্তর্বর্তী সরকার বলল যে না, আমরা পারমিশন দিচ্ছি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, তারা ইন্ডিয়াতে খেলবে, তাদের খেলাগুলো আইসিসি যেন শ্রীলঙ্কায় শিফট করে। এই করতে গিয়ে শ্রীলঙ্কাতে তো হলোই না এবং আইসিসি রীতিমতো বাংলাদেশের ওপর ক্ষেপে গেল এবং তাদেরকে এই মুহূর্তে টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে সম্ভবত স্কটল্যান্ড খেলছে বাংলাদেশের পরিবর্তে, অর্থাৎ ইডেনের ম্যাচগুলো স্কটল্যান্ড খেলবে। এখন বাংলাদেশ যে সরে গেল, এতে ক্ষতিটা কার হলো? বাংলাদেশেরই হলো। এখানে অনেকে বলছিল যে যদি বাংলাদেশে আইপিএলের বিসিসিআই সম্প্রচার বন্ধ করেছে তাতে নাকি কত 11 কোটি কি 12 কোটি লস হবে। কিন্তু সেটা বললে তো বিসিসিআইয়ের ক্ষতি হবে। মানে ক্রিকেট বোর্ড অফ বাংলাদেশ তারা বললো যে হ্যাঁ, আমরা যদি না খেলি, আমরা ভারতের খেলা যদি না দেখি তাহলে বিসিসিআইয়ের 10-12 কোটি টাকা ক্ষতি হবে। তারা আনন্দে নাচছে, তারা ভাবলো আমরা ভারত বিরোধী হব। কিন্তু আলটিমেটলি কী দাঁড়ালো? এই মুহূর্তে
আইসিসি যদি ক্রিকেট অফ বাংলাদেশকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যান করে দেয়, তাহলে তাদের ক্ষতি হচ্ছে ৩৩০ কোটি টাকা বিশ্বকাপে না খেলার জন্য, ৩.৫ কোটি টাকা অ্যাপিয়ারেন্স ফিয়ের জন্য এবং ১০০ কোটি টাকা স্পন্সরশিপ এবং টেলিকাস্টে সম্প্রচার সত্ত্বের জন্য ১০০ কোটি, টোটাল কম বেশি ৪-৪৫০ কোটি টাকার কাছাকাছি এখনই ক্ষতি। এবং ভবিষ্যতে যদি আইসিসি বাংলাদেশকে ব্যান করে দেয় টোটালি, যেটা বলছে যে বাংলাদেশ হয়তো আর খেলতেই পাবে না, তাদের হয়তো খেলার যে পারমিশন সেটা যদি হারিয়ে ফেলে, তাহলে কোনো দেশ আর বাংলাদেশে খেলতে আসবে না। বাংলাদেশের কোনো ক্রিকেটার অন্য কোনো দেশের যে টি-20 লিগ হয় সেখানে খেলতে পারবে না। তারা টোটালি ব্যান্ড হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইমের জন্য। এই ব্যান্ড লেগে গেলে বাংলাদেশের ক্রিকেটারদের রুটি-রুজি চলে যাবে। তাদের হয়তো অন্য কোনো কাজ করতে হবে, হয়তো অন্য কোনো খেলা খেলতে হবে, নয়তোবা অন্য কোনো কাজের সাথে নিজেকে নিযুক্ত করতে হবে। অর্থাৎ যে সমস্ত ক্রিকেটার সিনিয়র তারা একটা সময় রিটায়ারমেন্টের পর হয়তো কোচিং করাতো বা হয়তো প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত হতো। এরিয়া বেসিসে যে সমস্ত লোকাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে, লাইক আমাদের যেমন সিএবি আছে, অন্য কোনো স্টেটের যেমন ক্রিকেট বোর্ড আছে, সেখানকার যে প্রশাসনিক পদে অনেকে থাকতো সেটাও থাকতে পারবে না। কোনো রকম ব্র্যান্ডিং, বিজ্ঞাপন, প্রমোশন সেই জায়গা থেকে সরে আসছে। ইন্টারন্যাশনালি বাংলাদেশের অ্যাপিয়ারেন্স বলতে একমাত্র ক্রিকেট, সেটাও তারা হারালো। তাহলে বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটিটা চলে গেল। আল্টিমেটলি তারা চেয়েছিল ভারত বিদ্বেষী হয়ে, ভারত বিরোধী হয়ে বিশ্বমঞ্চে তারা বোঝাতে চেয়েছিল যে তাদের নাকি সিকিউরিটি ল্যাপস হচ্ছে ভারতে খেলতে গেলে। এই করতে গিয়ে নিজেদের গর্ত নিজেরাই পড়ল। এবং যে অন্তর্বর্তী সরকার এই রায়টা দিল বা তাদেরকে পারমিশন দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, সেই অন্তর্বর্তী সরকার হয়তো মেরে কেটে আর ১৫ থেকে ২১ দিন আছে। এরপর ভোট হবে এবং নতুন কোনো দল বা একটা মানে বলা হয় ইলেক্টেড কোনো একটা গভর্নমেন্ট আসবে সরকার চালাতে। তাহলে আল্টিমেটলি ইউনিশ সরকার যে ১.৫ বছর যবে থেকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল এবং এই অন্তর্বর্তী সরকার চলছে, তাতে লাভের লাভ কিছু তো হয়নি। দেশে দাঙ্গা, খুনোখুনি, হানাহানি বেড়েছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে অন্তত ক্রিকেট খেলাটা বাংলাদেশ রিপ্রেজেন্ট করতো সেটাও হয়তো তারা হারাতে চলেছে। এটাই হয় অবস্থা, যে অন্যের ক্ষতি চাইতে গেলে নিজের ক্ষতি হয়। সেটা আরেকবার প্রমাণিত হলো বাংলাদেশ সরকার এবং অন্তর্বর্তী সরকার যেভাবে ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করাতে তাদের সমস্ত মানে স্বাধীনতা বা যে ক্ষমতাটা ছিল সেটাও তারা হারালো। আপনারাও জানান আপনাদের মতামত। স্টে টিউন অন বং স্টোরিজ।